নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরটার দিকে নজর রাখবো সেটা হলো বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এমন ঝাঁঝালো ভাষায় আক্রমণ করলেন যে কার্যত তাদের ঘুম উড়িয়ে দেওয়ার দাবি করলেন। আর অন্যদিকে সংসদের ভিতরে তুমুল বিতর্ক শুরু হলো, যার জেরে কিন্তু অস্বস্তিতে পড়তে হলো শাসক শিবিরকে, যা প্রমাণ করে যে শাসক দল বিজেপির বিরুদ্ধে বিরোধীরা এখন শুধু রাজনৈতিক ইস্যুতেই নয় বরং সাংস্কৃতিক এবং আদর্শগত ক্ষেত্রেও সর্বাত্মক আক্রমণ শানিয়েছে। শাসক দল কি সত্যিই বিরোধীদের এই সাহসী আক্রমণের মুখে কোণঠাসা হয়ে পড়েছে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো সুদূর প্রসারী রাজনৈতিক সমীকরণ? এবার আসি রাহুল গান্ধীর সেই বিস্ফোরক দাবি এবং হুঙ্কারের দিকে, যা রীতিমতো নাড়িয়ে দিয়েছে দিল্লির ক্ষমতার অলিন্দকে। রাহুল গান্ধী খোলা মঞ্চ থেকে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছেন যে তারা শাসক দলকে কার্যত পাগল করে ছাড়বেন। इनको हम मतलब पागल कर देंगे। मैं आपको बता रहा हूं, नरेंद्र मोदी रात को नहीं सोता है। उसके उसके अलग अलग कारण है। उसका एक ऑब्वियस कारण है और उसके बहुत सारे हिडन कारण भी हैं। বিরোধী দলনেতার গলায় এমন আক্রমণাত্মক সুর কিন্তু সাম্প্রতিক অতীতে খুব একটা শোনা যায়নি। রাহুল গান্ধীর নিশানায় সরাসরি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি তীব্র কটাক্ষ করে বলেছেন যে নরেন্দ্র মোদীর নাকি রাতের ঘুম উড়ে গিয়েছে, আর এই ঘুম উড়ে যাওয়ার পিছনে একটি স্পষ্ট কারণ রয়েছে, তেমনই রয়েছে বেশ কিছু গোপন কারণও। রাহুল গান্ধী অত্যন্ত সুকৌশলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংসদ থেকে অনুপস্থিতির বিষয়টি জনগণের সামনে তুলে ধরেছেন। শুধু তাই নয়, তিনি এতদিন ধরে শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফার দাবি জানিয়ে আসছিলেন। এবার কিন্তু সেই ইস্তফার দাবিতে জুড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। मैं आपको बता रहा हूं, आप लिख लो, जिस दिन तक नरेंद्र मोदी अपना इस्तीफा नहीं देंगे, अमित शाह नहीं हटेगा, उस दिन तक नरेंद्र मोदी और अमित शाह नहीं सो पाएंगे। হ্যাঁ, এবার সরাসরি প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি জানালেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর সাম্প্রতিক রাজনৈতিক পদক্ষেপ এবং তার তীক্ষ্ণ আক্রমণের ধরন থেকে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন যে বিরোধী দলনেতা হিসেবে তিনি এখন এক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছেন। তিনি খোলা মঞ্চ থেকে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছেন যে তারা শাসক দলকে কার্যত পাগল করে ছাড়বেন। রাহুল গান্ধীর গলায় এমন আক্রমণাত্মক সুর এবং শব্দচয়ন কিন্তু সাম্প্রতিক অতীতে খুব একটা শোনা যায়নি। তার নিশানায় সরাসরি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাহুল গান্ধী অত্যন্ত সুকৌশলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংসদ থেকে রহস্যজনক অনুপস্থিতির বিষয়টি কিন্তু দেশের জনগণের সামনে তুলে ধরেছেন। যে অমিত শাহকে একসময় বিজেপির অন্দরমহলে এবং ভারতীয় রাজনীতিতে রাজনীতির চাণক্য বা আধুনিক সর্দার প্যাটেল বলে সম্বোধন করা হতো, সেই অমিত শাহ কেন দীর্ঘ 20 দিন ধরে সংসদ ভবনে পা রাখতে পারলেন না? সেই জ্বলন্ত প্রশ্ন তুলে রাহুল গান্ধী গোটা দেশের মনোযোগ আকর্ষণ করেছেন। রাহুল গান্ধীর দাবি, এই প্রথমবার শাসক দল ভারতের প্রকৃত মত প্রকাশের শক্তির মুখোমুখি হচ্ছে এবং তারা বুঝতে পারছে যে এই দেশ আর তাদের বাকরুদ্ধ করে রাখার কৌশলকে কোনোভাবে মেনে নেবে না। আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নিজস্ব যে ছোট গণ্ডি বা শৃঙ্খলা রয়েছে তা দিয়ে এই বিশাল এবং বৈচিত্র্যময় দেশকে আর আটকে রাখা যাবে না বলে কিন্তু তিনি হুঙ্কার দিয়েছেন। দেশের মানুষ এই বিভাজনের রাজনীতিকে তুলে আসে ফেলবে বলে কিন্তু তিনি মন্তব্য করেছেন। রাহুল গান্ধীর এই বক্তব্যের মধ্যে যে যথেষ্ট রাজনৈতিক ওজন রয়েছে তা সংসদের সাম্প্রতিক ঘটনাক্রম থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যায়, এমনটাই বলছে রাজনৈতিক মহল। গত 13 আগস্ট লোকসভার স্পিকার ওম বিড়লা যখন বাদল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন, তখন মাত্র কয়েক মিনিটের জন্য বন্দে মাতরম গান হয় এবং তারপরে কোনো সুনির্দিষ্ট আলোচনা ছাড়াই কিন্তু অধিবেশন শেষ হয়ে যায়। কিন্তু এই অধিবেশনের শেষ দিনগুলিতে অমিত শাহের অনুপস্থিতি বিরোধীদের হাতে এক বিশাল রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছে। বিশেষ করে 12 এবং 13 তারিখে অমিত শাহের কাছে দুটি বড় সুযোগ ছিল রাহুল গান্ধীকে রাজনৈতিকভাবে ভুল প্রমাণ করা। অধিবেশনের শেষ দিনে যখন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত হয়েছিলেন, তখন তিনি চাইলে অন্তত একটি লাইনে নিজের অনুপস্থিতির জবাব বা নিজের মন্ত্রপর হয়ে কোনো বিবৃতি দিতে পারতেন। কিন্তু তিনি কেন পুরোপুরি নীরব ছিলেন, সেই প্রশ্নই কিন্তু তুলছে বিরোধীরা। এর চেয়ে বড় বিস্ময়ের ব্যাপার ঘটেছিল ঠিক তার আগের দিন, অর্থাৎ 12 আগস্ট। সেদিন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক এবং সমবায় মন্ত্রক সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিল লোকসভায় পেশ করার কথা ছিল। রাষ্ট্রীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল এবং কেরল সংক্রান্ত বিলগুলি পেশ করার দায়িত্ব ছিল অমিত শাহের। এমনকি সংসদের কার্য বিবরণী এবং বিলের নথিতে তার নামও স্পষ্টভাবে লেখা ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি নিজে সেই বিল পেশ করতে সংসদে আসেননি। তার বদলে তার দপ্তরের জুনিয়র মন্ত্রীরা সেই বিল পেশ করেন এবং ভরা সংসদে দাঁড়িয়ে জানান যে তারা স্বরাষ্ট্র মন্ত্রীর হয়ে এবং তার পক্ষ থেকে এই কাজ করছেন। এখানে
এখানেই শেষ নয়, 12ই আগস্ট লোকসভায় যখন ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা FCRA বিলটিকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা JPCর কাছে পাঠানোর প্রস্তাব আনা হয়, সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবটিও ছিল খোদ অমিত শাহের নামে। অথচ সেই অত্যন্ত সংবেদনশীল মুহূর্তেও তিনি সংসদে গড়হাজির ছিলেন। এই কৌশলগত বা রহস্যজনক অনুপস্থিতিকে হাতিয়ার করেই রাহুল গান্ধী অমিত শাহকে কার্যত পলায়নকারী হিসেবে ব্যাখ্যা করেছেন এবং অভিযোগ তুলেছেন। রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগে প্রসঙ্গ টেনে এনেছেন, যা শাসক দলের উপর এক প্রবল মানসিক চাপ সৃষ্টির কৌশল বলে মনে করা হচ্ছে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, যদি নরেন্দ্র মোদী পদত্যাগ না করেন এবং অমিত শাহ যদি নিজেদের পদ থেকে না সরেন, ততদিন তাদের রাতে শান্তিতে ঘুমোতে দেওয়া হবে না। বিরোধীরা তাদের সারা রাত জাগিয়ে রাখবে যতক্ষণ না তারা নিজেরাই ভেঙে পড়ে প্রকাশ্যে স্বীকার করেন যে দেশ চালানো আর তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এরপরেই রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর বহু চর্চিত বিদেশ নীতি নিয়ে এক মারাত্মক এবং শ্লেষাত্মক আক্রমণ শানান। তিনি কটাক্ষ করে বলেন যে মোদীজির বিদেশ নীতি মানে হলো শুধু ভিন দেশের নেতাদের গায়ে পড়ে জড়িয়ে ধরা। রাহুল গান্ধীর মতে নরেন্দ্র মোদী দেশে গম্ভীর মুখ করে থাকলেও বিদেশে গেলেই তিনি অত্যন্ত হাস্যজ্জ্বল হয়ে ওঠেন এবং অন্যান্য দেশের রাষ্ট্রনেতাদের জড়িয়ে ধরে ছবি তোলেন। কিন্তু বিদেশ নীতি যে শুধুমাত্র কাউকে জড়িয়ে ধরার মধ্যে সীমাবদ্ধ নয়, সেই কঠিন বাস্তবটা কে যে প্রধানমন্ত্রীকে বোঝাবে তা নিয়ে রাহুল গান্ধী রীতিমতো বিস্ময় প্রকাশ করেছে। বিদেশ নীতির এই সমালোচনার রেস ধরেই রাহুল গান্ধী সরাসরি চলে আসেন সব থেকে স্পর্শকাতর চীন প্রসঙ্গে। চীনের সামনে নরেন্দ্র মোদী সরকার কিভাবে কূটনৈতিক এবং সামরিকভাবে আত্মসমর্পণ করেছে তার এক চাঞ্চল্যকর বিবরণ তিনি দেশবাসীর সামনে কিন্তু তুলে ধরেন। রাহুল গান্ধীর দাবি, অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডে যেখানে ভারতীয় সেনার টহল দেওয়ার কথা, সেখানে চীন ভারতকে টহল দিতে সরাসরি বাধা দিচ্ছে। চীন কার্যত বলছে যে জায়গাটা ভারতের হলেও সেখানে ভারতীয় সেনা কোনোভাবে ঢুকতে পারবে না। আর এই চরম অপমানজনক পরিস্থিতিতে রাজনাথ সিং, অমিত শাহ এবং খোদ প্রধানমন্ত্রীর মতো হেভি ওয়েট নেতাদের নাকি কোনো সদুত্তর নেই। রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে সরকার এখন দেশের সীমান্ত বাঁচানোর বদলে নিজেদের রাজনৈতিক সম্মান বাঁচাতে মিডিয়া ম্যানেজমেন্টে ব্যস্ত। তারা বিভিন্ন খবরের কাগজের সম্পাদকদের ফোন করে নির্দেশ দিচ্ছে যাতে চীনের এই আগ্রাসনের খবর কোনোভাবেই প্রকাশ্যে না আসে। গালওয়ান সংঘর্ষের পর প্রধানমন্ত্রী সেই বহুল চর্চিত মন্তব্যের কথাও রাহুল গান্ধী স্মরণ করিয়ে দেন, যেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন যে চীনের সেনাবাহিনী ভারতের 1 ইঞ্চি জমিও দখল করেনি। কিন্তু রাহুল গান্ধীর মতে ভারতীয় সেনাবাহিনীর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তারা বলছে যে ভারতের জমি হাতছাড়া হয়েছে। এই প্রসঙ্গে রাহুল গান্ধী এক ভয়ানক দাবি করেছেন। তিনি বলেছেন যে চীনের আলোচকরা নাকি ভারতের আলোচকদের রীতিমতো অপমান করে বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নিজেই যখন প্রকাশ্যে বলছে যে কোনো জমি যায়নি, তখন ভারতের সেনা কেন জমি ফেরানোর দাবি করছে। এই মর্মান্তিক ঘটনা ভারতের বিদেশ নীতিকে কার্যত ধ্বংস করে দিয়েছে বলে রাহুল গান্ধী দাবি করেছেন। শুধু সীমান্ত বা বিদেশ নীতি নয়, খোদ প্রধানমন্ত্রীর দপ্তরের ভিতরের খবরও যে তার কাছে পৌঁছচ্ছে সেই বিস্ফোরক দাবিও করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন যে সরাসরি PMO বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি গোপন তথ্য পাচ্ছেন এবং সেখানে নাকি এক ধরনের অভ্যন্তরীণ বিদ্রোহ বা রিভোল্ট চলছে। এই দাবি গুজরাট দাবির কাছে এক বিশাল ধাক্কা। এর পাশাপাশি RSS কেও কিন্তু চরম আক্রমণ করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন একসময় RSS ছিল ছোট ব্যবসায়ী, মিষ্টির দোকানদার, সোনার বা লোহার কারিগরদের একটি সামাজিক সংগঠন। কিন্তু মোদী সরকার নোটবন্দি এবং GST চালু করে সেই ছোট ব্যবসায়ীদের মেরুদণ্ড পুরোপুরি ভেঙে দিয়েছে। RSS তাদের নিজেদের লোকদের সাথেই বিশ্বাসঘাতকতা করেছে। অটল বিহারী বাজপেয়ীর আমলে প্রয়াত প্রমোদ মহাজন RSS এর মধ্যে যে কর্পোরেট পুঁজি প্রবেশ ঘটিয়েছিলেন, নরেন্দ্র মোদী সেই প্রক্রিয়া সম্পূর্ণ RSS কে একটি পুরোপুরি কর্পোরেট সংস্থায় পরিণত করেছেন, এমনটাই কিন্তু বলেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর স্পষ্ট অভিযোগ, নরেন্দ্র মোদী যেমন কর্পোরেট জায়ান্ট গৌতম আদানির সেবক হিসেবে কাজ করছেন, ঠিক তেমনি RSS এও এখন আদানির দাসে পরিণত হয়েছে। আসল RSS নাকি আর বেঁচে নেই, তারা এখন বৃহৎ পুঁজির হাতের পুতুলে পরিণত হয়েছে। অমিত শাহ যদি সংসদে হাজির থেকে 20 জুলাইয়ের ঘটনা নিয়ে একটি জবাব দিতেন, তাহলে হয়তো রাহুল গান্ধী এইভাবে গুজরাট লবিকে চাপে ফেলার সুযোগ পেতেন না বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু অমিত শাহের নীরবতা বিরোধীদের আক্রমণের ধার কিন্তু আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সংসদের বাইরের এই রাজনৈতিক ঝড়ের আঁচ যখন এমন তীব্র, ঠিক তখনই সংসদের ভিতরের ছবিটাও কিন্তু শান্ত নয়।
বরং সেখানে তৈরি হয়েছে আরেক অভূতপূর্ব এবং কদর্য সংঘাত, যা প্রমাণ করে দিচ্ছে যে রাজনৈতিক মতবিরোধ এখন আর শুধু নীতির মধ্যে সীমাবদ্ধ নেই, তা পর্যবসিত হয়েছে ব্যক্তিগত, আঞ্চলিক এবং সাংস্কৃতিক আক্রমণে। একদিকে যখন রাহুল গান্ধী রাজনৈতিকভাবে বিজেপিকে তুলনা করছেন, ঠিক তখনই রাজ্যসভায় বিজেপির এক সাংসদের বিরুদ্ধে সাংস্কৃতিক অবমাননার গুরুতর অভিযোগ উঠেছে। রাজ্যসভার সিপিআইএম সাংসদ জন ব্রিটাস এক বিস্ফোরক অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ সুস্মিতা দেবের বিরুদ্ধে। জন ব্রিটাস, যিনি রাজ্যসভায় কেরলের প্রতিনিধিত্ব করেন, তিনি অভিযোগ করেছেন যে রাজ্যসভায় একটি বিধিবদ্ধ প্রস্তাব উত্থাপনের সময় যখন বাদানুবাদ চলছিল, তখন সুস্মিতা দেব তার কাছে এসে তাকে বারবার লুঙ্গিওয়ালা বলে কটাক্ষ করেছেন। এই ঘটনা শুধুমাত্র একজন সাংসদকে ব্যক্তিগত আক্রমণ নয়, বরং গোটা দক্ষিণ ভারত এবং কেরলের প্রাচীন সংস্কৃতির প্রতি এক চরম অপমান বলে মনে করছেন দেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। জন ব্রিটাস অত্যন্ত আবেগপ্রবণ হয়ে রাজ্যসভায় নিজের বক্তব্য পেশ করেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে তিনি একজন গর্বিত ভারতীয়, একজন গর্বিত দক্ষিণ ভারতীয় এবং সর্বোপরি একজন গর্বিত মালায়ালি। একজন মালায়ালি হিসেবে তিনি তার মাতৃভাষা, তার রাজ্যের সংস্কৃতি, খাদ্যাভ্যাস এবং অবশ্যই তার ঐতিহ্যবাহী পোশাক নিয়ে অত্যন্ত গর্ববোধ করেন। সংসদে সাধারণত রাজনৈতিক বিতর্ক বা ঝগড়া হয়ে থাকে, তা মেনে নিয়েও কিন্তু ব্রিটাস বলেন যে কোনোভাবেই একজন জনপ্রতিনিধিকে তার ঐতিহ্যবাহী পোশাক নিয়ে বারবার লুঙ্গিওয়ালা বলে তাচ্ছিল্য করা মেনে নেওয়া যায় না। এই অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে তিনি সুস্মিতা দেবের বিরুদ্ধে একটি বিশেষাধিকার বা প্রিভিলেজ নোটিশও কিন্তু দাখিল করেছেন। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরই সংসদে রীতিমতো হইচই পড়ে যায় এবং আঞ্চলিক পরিচয়ের বিষয়টি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি আসরে নামেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি রাজ্যসভার সভাপতির কাছে আবেদন করেন যাতে সুস্মিতা দেবকে তার দিককার বক্তব্য নথিভুক্ত করার সুযোগ দেওয়া হয়। রিজিজু বলেছেন যে সংসদের মতো একটি পবিত্র পক্ষের মর্যাদা এবং কার্যপ্রণালীর কথা মাথায় রেখে উভয় পক্ষের সদস্যকেই তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপনের সমান সুযোগ দেওয়া উচিত। এরপর সুস্মিতা দেব নিজের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য রাখতে ওঠেন এবং তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেন। তিনি দাবি করেন যে পুরো বিষয়টিকে অকারণে রাজনীতিকরণ করা হচ্ছে। সুস্মিতা দেব উল্টো অভিযোগ করেন যে এই কথোপকথনের সময় জন ব্রিটাস নিজেই এমন কিছু মন্তব্য করেছিলেন যা ছিল বিভেদ সৃষ্টিকারী এবং অপমানকর। সুস্মিতা দেবের দাবি, তিনি কেরলের ঐতিহ্যবাহী পোশাক নিয়ে কোনো অপমানজনক কথা বলেননি এবং সস্তা রাজনৈতিক বাহবা পড়ানোর জন্যই ব্রিটাস এই মিথ্যে অভিযোগ সাজিয়েছেন। তার কাছে নাকি মাইক্রোফোনে রেকর্ড হওয়া সেই কথোপকথনের প্রমাণও রয়েছে যা তিনি প্রয়োজনে পেশ করতে পারেন। কেরলের মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়ে সুস্মিতা দেব বলেন তিনি কেরল এবং সেখানকার মানুষকে অত্যন্ত ভালোবাসেন, তাই কেউ যেন এই মিথ্যে প্রচারে বিভ্রান্ত না হন। তবে এই বিতর্ক সুস্মিতা দেবের বয়ানেই থেমে থাকেনি। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এই ইস্যুতে সরাসরি সিপিআইএম সাংসদ জন ব্রিটাসের পাশে এসে দাঁড়ান। সঞ্জয় সিং সংসদে দাঁড়িয়ে সকলকে মনে করিয়ে দেন যে ভারতবর্ষের আসল শক্তি লুকিয়ে রয়েছে তার ধর্ম, সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যের বৈচিত্র্যের মধ্যে, যা সংবিধান দ্বারা সুরক্ষিত। সঞ্জয় সিং তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন যে সংসদে লুঙ্গি পরে আসার জন্য একজন সাংসদকে এইভাবে অপমান করা অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। সরকারের সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হলো বিরোধীদের এই বহুমুখী আক্রমণকে প্রতিহত করে নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা। অন্যদিকে বিরোধীদের লক্ষ্য হলো এই মোমেন্টাম ধরে রেখে সাধারণ মানুষের বনে শাসক দলের বিরুদ্ধে এক শক্তিশালী জনমত তৈরি করা। আপনার কি মনে হয়, রাহুল গান্ধীর দাবিগুলি কি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রয়েছে, নাকি এগুলি শুধু রাজনৈতিক চমক? এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানা।